ডিএনএ এবং আরএনএ সম্পর্কে তোমরা অনেকেই হয়তোবা শুনেছ এবং অনেকেই হয়তোবা জানো যে ডিএনএ থেকে আসলে আরএনএ বা এমআরএনএ সৃষ্টি হয়। আজকে আমরা এই ডিএনএতে আরএনএ তথা এমআরএনএ সৃষ্টির প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ট্রান্সক্রিপশন নিয়ে। বিগত ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করেছি এবং এই রেপ্লিকেশনের ক্লাসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে করে নিতে পারো। তাহলে শুরুতে যদি আমরা বলতে যাই ট্রান্সক্রিপশন আসলে কাকে বলে, সহজ কথায় যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ বেস সিকোয়েন্স কপি করে এমআরএনএ সংশ্লেষিত হয় তাকে ট্রান্সক্রিপশন বলা হয়। খুব সহজ ভাষা যদি আরও বলতে চাই, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষণ হয় সেই প্রক্রিয়াকে সাধারণত ট্রান্সক্রিপশন বলা হয়। এখন ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। রেপ্লিকেশনের সময় সাধারণত একটি সম্পূর্ণ ডিএনএকে পৃথক করা হয়, ডিএনএ দুটো সূত্রকে পৃথক করা হয় এবং প্রতিটি সূত্রকে কপি করে নতুন সূত্র তৈরি করা হয়। ট্রান্সক্রিপশনের বেলায় কিন্তু এমনটি ঘটে না। ট্রান্সক্রিপশনের সময় কিন্তু আমরা সাধারণত স্পেসিফিক বা নির্দিষ্ট জিনের কপি করে থাকি। অর্থাৎ একটা ধরা যাক, যদি আমরা এরকমভাবে বলি যে একটি সাধারণত ডিএনএর মধ্যে যদি 10,000 পর্যন্ত জিন থাকে, ধরে নাও এটা, তাহলে প্রতিটা জিনের জন্য ট্রান্সক্রিপশন পৃথক পৃথক বা আলাদা আলাদা, অর্থাৎ এই 10,000 জিনের জন্য আলাদা আলাদাভাবে 10,000 বার ট্রান্সক্রিপশন হওয়া পসিবল। এই হচ্ছে বিষয়টা। তাহলে ডিএনএকে সম্পূর্ণ পৃথক না করে শুধুমাত্র যেইটুকু জিনের, অর্থাৎ একটা মাত্র জিনের সাধারণত ট্রান্সক্রিপশন করে এমআরএনএ সংশ্লেষণ করা হয়, সেই একটি যে জিন আছে সেই জিনটুকুর ডিএনএর প্যাচটুকু খুলে আমরা ট্রান্সক্রিপশন করব, মানে সেল ট্রান্সক্রিপশন করে এবং সেখান থেকে এমআরএনএ সংশ্লেষণ হয়। আশা করি বিষয়টা প্রিলিমিনারি বিষয়টা বুঝতে পেরেছ। এখন একটা তোমরা কথা জিজ্ঞাসা করতে পারো, আসলে এই ট্রান্সক্রিপশনটা হয় কেন? এখন ট্রান্সক্রিপশনটা হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, তার জন্য আমাদের একটু অন্য একটা কথায় যেতে হবে, সেটা হচ্ছে আমাদের দেহ আসলে গঠন কি দ্বারা হয়। আমাদের দেহের প্রধান বিল্ডিং ব্লক যদি বলি যে আমাদের দেহের কাঠামো গঠন হয় প্রোটিন দ্বারা। মানে এই প্রোটিন তৈরি করার জন্যই সাধারণত আমাদের প্রয়োজন এই ডিএনএ থেকে উৎপন্ন এমআরএনএ। আর এটা কিভাবে ঘটে সেটা সহজ করে বলি। তোমরা হয়তোবা বলতে পারো যে প্রোটিন তৈরির জন্য এখানে ডিএনএর ভূমিকা কি আছে? প্রোটিন তো তৈরি করে রাইবোসোম। হ্যাঁ, কথা রাইট, রাইবোসোম তৈরি করে, কিন্তু রাইবোসোম সরাসরি প্রোটিন যেটা আছে এটাকে উৎপাদন করতে পারে না। তার কাজ শুধুমাত্র এই অ্যামিনো অ্যাসিডগুলোকে যুক্ত করে একটা পলিপেপটাইড চেইন তথা প্রোটিনকে সংশ্লেষণ করা বা তৈরি করা। অর্থাৎ রাইবোসোমের কাজ জাস্ট জোড়া দিয়ে অ্যামিনো অ্যাসিডগুলোকে একটা প্রোটিন রূপান্তর করা এর প্রধান কাজ। এখন রাইবোসোম শুধু জোড়া দিতে পারে, সংশ্লেষণ করতে পারে। এখন কোন অ্যামিনো অ্যাসিডের পর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত করে সাধারণত এই প্রোটিন তৈরি করা হবে, এই ইনফরমেশন কিন্তু রাইবোসোমের কাছে নেই। তাহলে এই ইনফরমেশন কার কাছে থাকে? ডিএনএর মধ্যে থাকে। একসময় আমি যখন এই ক্লাস 8-9 এরকম সময় পড়তাম, তখন আমার একটা কথা মনে হতো যে ডিএনএ তো থাকে নিউক্লিয়াসের ভেতর, তাহলে সেটা সমগ্র দেহের সমগ্র সেলের কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? ডিএনএ তো নিউক্লিয়াস থেকে সাধারণত বের হয় না, তাহলে সে বৈশিষ্ট্য কি করে নিয়ন্ত্রণ করে? আসলে ডিএনএ সরাসরি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, সে যে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে যে প্রোটিন উৎপাদন হয় সেই প্রোটিন দেহকে পরিচালনা করে। অর্থাৎ প্রোটিন তৈরির জন্য যে ইনফরমেশনটা আছে সেটা থাকে ডিএনএর কাছে, আর যার কাছে তথ্য আছে, যার কাছে ইনফরমেশন আছে, তাকেই প্রধান বাহক আমরা বলতে পারি। এই জন্যই ডিএনএকে বংশগতি ধারক, বাহক বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন এই ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় কিভাবে, সেই জিনিসটা আমরা একটু বুঝি। এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, আসলে কিভাবে এই অ্যামিনো অ্যাসিডটা যুক্ত করে প্রোটিনটা তৈরি করা হয়, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমাদের ইংরেজিতে আলফাবেট যেটা বলি আমরা, অর্থাৎ যে বর্ণমালা,
তার সংখ্যা হচ্ছে 26টি। এই 26টি বর্ণমালা বিভিন্ন ক্রমে সাজিয়ে হচ্ছে আমরা কি তৈরি করতে পারি, সাধারণত বিভিন্ন ওয়ার্ড, হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ বা ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। সেরকমভাবে প্রকৃতির মধ্যে 20টি অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে ক্রমাগত সজ্জিত হয়ে প্রোটিন তৈরি করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে অ্যামিনো অ্যাসিড 4টা, আমি এখানে 4টে অ্যামিনো অ্যাসিড ধরছি, অ্যামিনো অ্যাসিড এ, অ্যামিনো অ্যাসিড বি, অ্যামিনো অ্যাসিড সি এবং অ্যামিনো অ্যাসিড ডি। ধরলাম এই 4টে হচ্ছে অ্যামিনো অ্যাসিড আছে। এই 4টে অ্যামিনো অ্যাসিড কিন্তু বিভিন্নভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি এ, বি, সি, ডি, ধরলাম এটা ক নামক প্রোটিন তৈরি করে এইভাবে সজ্জিত হয়ে। যদি এরকম হয় বি, এ, সি, ডি, এই 4টে অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে খ নামক প্রোটিন সংশ্লেষণ হয়। আবার সি, এ, বি, ডি, এই 4টে অ্যামিনো অ্যাসিড মিলে হচ্ছে গ নামক অ্যামিনো অ্যাসিড, যেমন গ নামক যে প্রোটিন সেটা সংশ্লেষণ হয়। এখানে দেখতেই পাচ্ছ 4টা করে এখানে অ্যামিনো অ্যাসিড আমি ধরে নিয়েছি। এই 4টার বিভিন্নভাবে নিজেদের মধ্যে সজ্জিত হয়ে ক, খ, গ নামক প্রোটিন তৈরি করে। এখন এর পরে বি লাগবে নাকি বির পরে এ হবে নাকি সি এর পরে বি হবে না সি এর পরে ডি হবে, এই ইনফরমেশনটুকু শুধুমাত্র ডিএনএর কাছে আছে। এবং ডিএনএ নিজে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোম পর্যন্ত এসে ইনফরমেশনটাকে পাস আউট করতে পারে না। ফলে এই ইনফরমেশনটা সাধারণত এমআরএনএ এর মাধ্যমে ডিএনএ নিউক্লিয়াস থেকে রাইবোসোমের কাছে পাঠায় এবং রাইবোসোম সেই অনুসারে অ্যামিনো অ্যাসিডগুলোকে যুক্ত করে প্রোটিন সংশ্লেষণ করে। আশা করি বিষয়টাকে তোমরা ইজিলি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই ট্রান্সক্রিপশনের জন্য অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন আছে, কিছু গুরুত্বপূর্ণ উপাদান দরকার হবে আমাদের। সেই উপাদানগুলো যদি আমরা বলতে যাই, প্রথমে আমাদের কি দরকার হবে, একটি ডিএনএ ছাঁচের প্রয়োজন হবে। একটা ডিএনএর ছাঁচের প্রয়োজন হবে। ডিএনএ ছাঁচ কি? ওই যে ডিএনএর যেই সূত্রটুকু কপি করে হচ্ছে আমরা এমআরএনএ সংশ্লেষণ করব, সেইটুকুই অংশ হচ্ছে এই ডিএনএর ছাঁচ। ঠিক আছে, আমরা সামনে কিভাবে ছাঁচ থেকে তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয়, আমাদের একটা এনজাইম প্রয়োজন আছে, খুবই গুরুত্বপূর্ণ এনজাইম, অর্থাৎ যদি সহজ কথায় বলতে চাই ট্রান্সক্রিপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে এটি। এটার নাম হচ্ছে আরএনএ, এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই এনজাইম হচ্ছে ট্রান্সক্রিপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। রেপ্লিকেশনে যেরকম হচ্ছে হেলিকেজ সাধারণত ডিএনএর প্যাচ খুলে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়, ঠিক একই কাজ সাধারণত এই আরএনএ পলিমারেজ করে। মানে এই আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে ডিএনএর প্যাচটাকে খোলা এবং নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেওয়া। তৃতীয় যে উপাদানটা প্রয়োজন আছে সেটা হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। এখন এই রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট জিনিসটা কি সেটা যদি আমরা একটু সহজ করে বুঝতে চাই, রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট হচ্ছে এই যে এটিপি, তারপরে হচ্ছে জিটিপি, তারপরে হচ্ছে সিটিপি, তারপরে হচ্ছে টিটিপি, এই উপাদানগুলো হচ্ছে সাধারণত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, আসলে এই যে ট্রাইফসফেটগুলো আছে এখান থেকে এই ট্রাইফসফেটগুলো ভেঙে যায়, ভেঙে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো উৎপন্ন হয়। এবং যেহেতু আমরা জানি এটিপি, জিটিপি, সিটিপি এগুলো হচ্ছে ভাঙলে শক্তি উৎপন্ন হয়, তাই এই শক্তির প্রভাবেই সাধারণত হচ্ছে এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটা হয়ে থাকে। পরবর্তী আমাদের কি প্রয়োজন হয়, পরবর্তী একটা জিনিসের প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চতুর্থ, কিছু সহযোগী প্রোটিনের প্রয়োজন আছে। এই সহযোগী প্রোটিনগুলো হচ্ছে এই ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে আমাদের একটা ডিএনএ ছাঁচ প্রয়োজন,
আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন আছে, রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেটের প্রয়োজন আছে এবং কিছু সহযোগী প্রোটিনের প্রয়োজন আছে। এখন এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটা আসলে ঘটে 4টি ধাপের মাধ্যমে। সহজ করে বলছি, আমরা প্রথমে একটু ডিটেইলে আলোচনা করব এবং লাস্টের কয়েক মিনিটের মধ্যে পরীক্ষার খাতায় কি করে সহজভাবে লেখা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এর যে নোট যেটা আছে, রিটেন নোট, সেটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে সাথে অ্যাটাচ করে দেব, তাহলে ওইখান থেকে সহজেই তোমরা ইনফরমেশনটা লিখিত আকারে পেয়ে যাবা। এখন এই ঘটনা অর্থাৎ ট্রান্সক্রিপশন ঘটনাটা ঘটে কি করে? ট্রান্সক্রিপশন সাধারণত 4টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো কি কি? প্রথম ধাপটি হচ্ছে সূচনা অর্থাৎ ইনিশিয়েশন। দ্বিতীয় ধাপটির নাম হচ্ছে mRNA সূত্র বৃদ্ধিকরণ অর্থাৎ ইলঙ্গেশন। তৃতীয় ধাপটির নাম হচ্ছে টার্মিনেশন অর্থাৎ সমাপ্তকরণ এবং চতুর্থ ধাপটি হচ্ছে যে সমাপ্তকরণের মাধ্যমে যে প্রি mRNA তৈরি হবে, এই প্রি mRNA থেকে চূড়ান্ত mRNA সৃষ্টি। এই 4টা ধাপ আছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে প্রথম যে ধাপটা আছে সেই ধাপটার নাম কি? সেই ধাপটার নাম হচ্ছে 1 নাম্বার, এটার নাম হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন। এই প্রথম ধাপটার নাম হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন। এখন এই ইনিশিয়েশনটা ঘটে কি করে সেটা আমরা একটু বলি। যেহেতু আমরা একটু আগে বলেছি যে এই ট্রান্সক্রিপশন বা mRNA সংশ্লেষণটা স্পেসিফিক একটা জিনের মধ্যে হয়, ঠিক আছে? তাহলে একটা জিনের মধ্যেই কপি হবে, অন্যান্য জিনগুলো কপি হবে না। আর একটা কথা বলেছিলাম যে ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ, ঠিক আছে? তাহলে আমরা সূচনা তাহলে যদি বলি, তাহলে প্রত্যেকটা যে জিন আছে এই জিনের শুরুতে একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে। এই নির্দিষ্ট সিকোয়েন্সের সাথেই এই আরএনএ পলিমারেজ এনজাইম যেটা আছে সেটা যুক্ত হয় এবং ট্রান্সক্রিপশনটাকে শুরু করে। তাহলে সহজ আরেকবার বলছি বিষয়টা সহজ করে, তাহলে প্রত্যেকটা জিনের শুরুতে কিছু সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সকে বলা হয় প্রোমোটর এবং এই প্রোমোটরের সাথে সাধারণত হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হয়ে এই ট্রান্সক্রিপশনের সূচনা করে। তাহলে এই আমরা ধরলাম হচ্ছে এই যে স্থানটা আছে আমাদের, যে এই যে স্থানটা আছে এই স্থান থেকেই ধরলাম হচ্ছে আমাদের জিন শুরু হচ্ছে, অর্থাৎ এই স্থান থেকে হচ্ছে আমাদের কি হবে? ট্রান্সক্রিপশনটা শুরু হবে বা সূচনা হবে। এখন এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে পরের চিত্রটা আমরা যদি দেখি, এই জায়গা অর্থাৎ প্রোমোটর যে জায়গাটা আছে, তাহলে এই স্থানটার নাম কি? এই স্থানটার নাম হচ্ছে প্রোমোটর। এই স্থানটার নাম হচ্ছে প্রোমোটর। এই স্থানটার নাম হচ্ছে প্রোমোটর। এই প্রোমোটর স্থানের সাথে সর্বপ্রথম এই আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, এই আরএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে যুক্ত হবে। এই আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হবে এবং ট্রান্সক্রিপশনের সূচনা হবে। ক্লিয়ার? এখন এই প্রোমোটর সাইট যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলো নির্দিষ্ট, কিন্তু মানে কি দেখে একটা আরএনএ পলিমারেজ বুঝবে যে এইটা জিনের প্রোমোটর সিকোয়েন্স? আসলে প্রোমোটর সিকোয়েন্স বা যে জায়গাটা আছে সেখানে অনেকগুলো থাইমিন, এডিনিন এমন অসংখ্য নাইট্রোজেন বেস থাকে। দেখে অনেকটা বা শোনার একটা এরকম টা 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 মনে হচ্ছে না? এই যে সিকোয়েন্সটা আছে প্রোমোটরে TA থাইমিন এডিনিন, এই সিকোয়েন্সটাকে বলা হয় টাটা বক্স। এই সিকোয়েন্সটাকে বলা হয় টাটা বক্স। ক্লিয়ার? তাহলে প্রোমোটর সিকোয়েন্স কি? টাটা বক্স। এটা প্রকৃত কোষের ক্ষেত্রে হয়। আবার আদি কোষের ক্ষেত্রে সিকোয়েন্সটা একটু ভিন্ন। আদির কোষের ক্ষেত্রে হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে টাটা বক্স, মানে TA থাইমিন এডিনিন না হয়ে এটা হয় কি করে? হচ্ছে TAT এমন হয় আর কি, অর্থাৎ টাটা এটি। এটা হচ্ছে টাটা বক্স TA আর হচ্ছে TAT। এটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে প্রোমোটর সিকোয়েন্স। তাহলে ইনিশিয়েশনটা কি হয়? প্রত্যেকটা জিনের শুরুতে হচ্ছে প্রোমোটর থাকে, প্রোমোটর অংশের সাথে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়। আরএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ প্যাচ খুলে মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয়। সাধারণত কয়টা করে নাইট্রোজেন বেস ভাঙে? 20টা করে, যেহেতু পুরা ডিএনএ খুলবে না, 20টা করে বেস ভাঙবে, কপি করবে, প্যাচে যাবে,
আবার 20টা বেস খুলবে, 20 জোড়া বেস খুলবে, কপি করবে, পেঁচে যাবে, 20 জোড়া বেস খুলবে, কপি হবে, পেঁচাবে, এই ঘটনাটা একদম জিনের শেষ পর্যন্ত ঘটে থাকবে। তাহলে সূচনা বিন্দুতে আমরা বুঝতে পেরেছি বিষয়টা কি হবে। ওকে, দ্বিতীয় যে ধাপটা আছে, অর্থাৎ দ্বিতীয় যে ধাপটা আছে সেই ধাপটার মধ্যে ঘটনাটা কি ঘটে, সেই দ্বিতীয় ধাপটার মধ্যে আমরা এগুলো ক্লিয়ার করে নিই। দ্বিতীয় যে ধাপটা আছে সেই ধাপটার নাম হচ্ছে ইলংগেশন। সো 2 নাম্বার যে পয়েন্টটা আছে এর নাম হচ্ছে mRNA সূত্র বৃদ্ধিকরণ বা এর নাম হচ্ছে ইলংগেশন। mRNA সূত্র বৃদ্ধিকরণ বা ইলংগেশন। এখন ইলংগেশনে কি হয়, যেহেতু আমাদের mRNA হচ্ছে এক সূত্রক, তাহলে শুধুমাত্র হচ্ছে আমরা ডিএনএ এর একটা সূত্রকে কপি করলেই চলে, আমাকে 2 সূত্র কপি করার প্রয়োজন নাই। ডিএনএ এর সাধারণত যে সূত্রটা কপি করা হয় সেই সূত্রের নাম হচ্ছে এন্টিসেন্স সূত্র, অর্থাৎ উপরের যে সূত্রটা আছে এটা হচ্ছে এন্টিসেন্স সূত্র, বা এটাকে আমরা টেমপ্লেট সূত্র চাইলেও বলতে পারি। আর নিচের যে সূত্রটা যাকে কপি করা হয় না বা mRNA তৈরি করা হয় না তাকে সাধারণত কি বলা হয়, সাধারণত সেন্স সূত্র বা নন টেমপ্লেট আমরা সূত্র এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি। ঠিক আছে, নন টেমপ্লেট সূত্রটা হচ্ছে আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এই যে এনজাইমগুলো আছে, ট্রান্সক্রিপশন হোক বা রেপ্লিকেশন হোক, এই এনজাইমগুলো শুধুমাত্র ডিএনএ এর 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হতে পারে। মানে ডিএনএ এর যে সূত্র আছে স্পেসিফিক সূত্রে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হতে পারে। তাহলে আমাদের যে আরএনএ পলিমারেজ এনজাইমটা আছে, এখানে দেখতে পাচ্ছি আরএনএ পলিমারেজ এনজাইম, এটাও শুধুমাত্র 3 প্রাইম থেকে কোন দিকে যেতে পারবে, 5 প্রাইমের দিকে যেতে পারবে। অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকেই একমাত্র এখানে কপি করা সম্ভব। এই জন্য এই 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্রটাই হচ্ছে আমাদের টেমপ্লেট হিসাবে বা এন্টিসেন্স সূত্র হিসাবে কাজ করবে। তাহলে আরএনএ পলিমারেজ কি করবে, এই যে প্রমোটর অংশ থেকে হচ্ছে আস্তে আস্তে 3 প্রাইম থেকে টেমপ্লেট সূত্রের 5 প্রাইমের দিকে অগ্রসর হবে এবং নাইট্রোজেন বেসগুলো যুক্ত করতে থাকবে। আর নাইট্রোজেন বেসগুলো কিভাবে যুক্ত করবে সেটা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি TA যে ডাটা বক্স ছিল যেটা, তাহলে থাইমিনের এগেনস্টে এখানে কি বসবে, হচ্ছে থাইমিনের এগেনস্টে হচ্ছে এডিনিন বসবে, তারপরে হচ্ছে এডিনিনের এগেনস্টে ইউরাসিল বসবে। একটা গুরুত্বপূর্ণ কথা যে আরএনএ এর মধ্যে সাধারণত এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে, অর্থাৎ আরএনএ এর মধ্যে থাইমিন থাকে না। তাহলে আরএনএ যে আমরা তৈরি করবো না, নিচের সূত্রটা যেহেতু আরএনএ, তাই ওইটার মধ্যে হচ্ছে আমাদের থাইমিন যুক্ত করার কোনো মানে আসে না। তো আরএনএ পলিমারেজটা টেমপ্লেট সূত্রের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হবে এবং নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত করে থাকবে, অর্থাৎ এর বিপরীতে ইউ যুক্ত করবে, সি এর বিপরীতে জি যুক্ত করবে, জি এর বিপরীতে সি যুক্ত করবে। এইভাবে যুক্ত করতে 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 সে হচ্ছে জিনের যে শেষ প্রান্ত আছে সেই দিকে অগ্রসর হয়ে থাকবে। অর্থাৎ আরএনএ পলিমারেজ 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হবে এবং যে নতুন নিউক্লিওটাইড যেটা আছে, নতুন নিউক্লিওটাইড হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কি হবে, তৈরি হয়ে থাকবে। নতুন যেই mRNA সূত্রটা আছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যুক্ত হবে। ঠিক আছে, আরএনএ পলিমারের সামনের দিকে যাবে, পিছনে যে প্যাচটা ইতিমধ্যে কপি হচ্ছে তা কি হবে, পুনরায় পেঁচিয়ে যাবে, সামনে আরো 20 জোড়া নাইট্রোজেন বেস ভাঙবে, আবার কপি হবে, ওইটুক কপি হওয়ার পর আবার পেঁচিয়ে যাবে। এইভাবে আরএনএ পলিমারেজ টেমপ্লেট সূত্রের সামনের দিকে অগ্রসর হতে থাকবে এবং এই mRNA সূত্র বৃদ্ধিকরণ চলতে থাকবে। এই mRNA সূত্র বৃদ্ধি করতে করতে সাধারণত জিনের একদম শেষ মাথায় যখন পৌঁছাবে তখন সমাপ্তি সূচক যে ঘন্টা সেটা বেজে উঠবে। এইটাই হচ্ছে তৃতীয় পয়েন্ট, অর্থাৎ 3 নাম্বার ধাপ, সেটা হচ্ছে সমাপ্তকরণ বা টার্মিনেশন। এখন এই সমাপ্তকরণের মধ্যে কি ঘটে সেটাই হচ্ছে আমাদের বিষয়। যখন এই যে আরএনএ পলিমারেজ এইটা টেমপ্লেট সূত্রে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যেতে থাকবে, যেতে যেতে যখন জিনের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যাবে, জিনের শেষ প্রান্তে
অনেকগুলো হচ্ছে এডিনিন 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 এমন যুক্ত থাকে। অর্থাৎ এখানে যদি আমি বলি যে জিনের শেষ প্রান্তে অনেকগুলো এ এ এ এ এরকম অনেকগুলো বেস সিকোয়েন্স থাকে। এই যে জিনের শেষে এরকম এ এ এ এরকম আইডিনিন এডিনিন এডিনিন অনেকগুলো এরকম যে বেস সিকোয়েন্স থাকে, এই বেস সিকোয়েন্সে হচ্ছে টার্মিনেশন সাইট। অর্থাৎ এই আরএনএ পলিমারেজ যখন এই টার্মিনেশন সাইডে পৌঁছাবে, তখন এই আরএনএ পলিমারেজ হচ্ছে জিন থেকে মানে ডিএনএ থেকে পৃথক হয়ে যাবে এবং ট্রান্সক্রিপশন পদ্ধতি সমাপ্ত বা বন্ধ হয়ে যাবে। এই ট্রান্সক্রিপশন পদ্ধতি বন্ধ বা সমাপ্ত হওয়ার পর যে আরএনএটা উৎপন্ন হবে, ধরলাম এখান থেকে এই যে লাল আরএনএটা, এই আরএনএটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, এই যে এই আরএনএটা বের হয়ে আসলো, এটাই হচ্ছে সেই আরএনএ। এই আরএনএর এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, অর্থাৎ ট্রান্সক্রিপশনের পরে আমরা এটা তৈরি হলো। এখন এই যে আরএনএ, এই আরএনএ কে বলা হয় প্রি এমআরএনএ, অর্থাৎ প্রি ম্যাচিওর এমআরএনএ। এখনো এই আরএনএটা সম্পূর্ণ হয়নি, সেটাকে সম্পূর্ণ আমরা করব, তারপরে হচ্ছে এটাকে রাইবোসোমের উদ্দেশ্যে প্রেরণ করা হবে আর কি। পরবর্তী ধাপে কি হয়, তাহলে প্রি এমআরএনএ তৈরি হলো, ইনিশিয়েশন শেষ হলো, তারপরে হচ্ছে ইলংগেশন শেষ হলো, টার্মিনেশন শেষ হলো, এখন এমআরএনএ চূড়ান্তকরণের পালা। এখন এই চূড়ান্তকরণের সময় কি করা হবে, এইটাই হচ্ছে সেই প্রি এমআরএনএ, প্রি এমআরএনএ। তো এই সূত্রটা হচ্ছে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রি এমআরএনএর দুইটা প্রান্তই কিন্তু উন্মুক্ত আছে। এই প্রান্তটা উন্মুক্ত থাকে, ওই প্রান্তটা উন্মুক্ত থাকে। আমরা যদি আগের চিত্রে দেখি, এই প্রান্তটাও কিন্তু উন্মুক্ত এবং এই প্রান্তটাও কিন্তু উন্মুক্ত থাকে প্রি এমআরএনএর। যদি এটাকে আমরা ধরি, এই প্রি এমআরএনএর দুই প্রান্ত উন্মুক্ত থাকার জন্য এখানে কিন্তু নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে পারে, এবং নতুন নিউক্লিওটাইড যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যুক্ত হয়ে কিন্তু এই যে ইনফরমেশনটা ডিএনএ এমআরএনএ কে দিয়েছে, সেই ইনফরমেশনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনোভাবেই যাতে এর দুই প্রান্তে নতুন নিউক্লিওটাইড যুক্ত হতে না পারে, সেজন্য দুইটা প্রান্তকে আমাদের ব্লক করতে হবে, বন্ধ করতে হবে, যাতে নতুন করে কেউ এখানে কেউ জায়গা করে নিতে না পারে। এই ঘটনাটা কিভাবে ঘটে? এই ঘটনাটা ঘটে হচ্ছে প্রি এমআরএনএ চূড়ান্তকরণের ক্ষেত্রে। তাহলে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ চূড়ান্তকরণ, তাহলে নেক্সট পয়েন্ট আমাদের কি হবে, ফোর্থ প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। ঠিক আছে, এখন এই ঘটনাটা কিভাবে ঘটে? যেহেতু দুইটা প্রান্ত ব্লক করতে হবে, প্রথমে আমরা হচ্ছে প্রি এমআরএনএর এই যে 3 প্রাইম প্রান্ত দেখছো, এই 3 প্রাইম প্রান্তের মধ্যে সাধারণত সেল কি করে, 50 থেকে 150টি এডিনিন সিকোয়েন্স বসিয়ে দেয়। 50 থেকে 150টি করে এডিনিন বসিয়ে দেয়, এ এ এ এরকম অনেকগুলো এডিনিন বসায়। এই এতগুলো এডিনিন মানে 50 থেকে 100টি এই এডিনিনের নাম হচ্ছে পলি এ, অর্থাৎ পলি এ, যেহেতু এটা লেজের মতো লাগে আর কি, এর নাম হচ্ছে পলি এ টেইল। অর্থাৎ এই 3 প্রাইম প্রান্তকে ব্লক করার জন্য 50 থেকে 150টি এডিনিন যুক্ত করে, যাকে পলি এ টেইল বলে। এবং এই এডিনিন যুক্ত করার প্রক্রিয়াকে, অর্থাৎ টেইল যুক্ত করার প্রক্রিয়াকে টেইলিং বলে। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে টেইলিং। তাহলে আমরা টেইলটা যুক্ত করে দিলাম। ওকে, তো 3 প্রাইমটা বন্ধ হয়ে গেল, 5 প্রান্ত মুক্ত আছে। 5 প্রাইম প্রান্তের দিকে হচ্ছে 60টি গুয়ানিন যুক্ত করা হয়, স্পেসিফিকলি 60টি গুয়ানিন যুক্ত করা। অর্থাৎ এই যে এই মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে ক্যাপের মতো, 60টি গুয়ানিন যুক্ত করা হয়, অর্থাৎ 7G যুক্ত করা হয়। এবং এই 5 প্রাইম প্রান্তে গুয়ানিন যুক্ত করার এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং। অর্থাৎ আমরা একটা টেল লাগালাম হচ্ছে 3 প্রাইম প্রান্তে এবং একটা ক্যাপ বসানো হলো, গুয়ানিন ক্যাপ, সেটা হচ্ছে 5 প্রাইম প্রান্তে। তাহলে কি হলো, যে প্রি এমআরএনএটা আছে দুইটা প্রান্তে ব্লক হয়ে গেল, নতুন নিউক্লিওটাইড লাগার সম্ভাবনা নেই। এখন
এই যে প্রি অ্যামাইনোটা আছে, এই প্রি অ্যামাইনোর মধ্যে কিন্তু দুইটা সাইট বা দুইটা অংশ আছে। সেই দুইটা অংশ কি সেটা আমরা বলি। এখন এখানে দেখতে পাচ্ছ এক্সন নামে একটা অংশ আছে, ইন্ট্রন একটা অংশ আছে, এক্সন ইন্ট্রন এক্সন ইন্ট্রন এক্সন। মানে এই যে প্রি অ্যামাইনো এর মধ্যে অনেকগুলো এক্সন সাইড আছে, অনেকগুলো ইন্ট্রন সাইড আছে। এখন বলতে পারো এক্সন আর ইন্ট্রন জিনিসটা কি? এক্সন মানে হচ্ছে এক্সপ্রেসড সিকোয়েন্স, অর্থাৎ প্রি অ্যামাইনোর বা অ্যামাইনোর যেই স্থানে প্রোটিন তৈরির সক্রিয় কোড থাকে সেই স্থানটাকে বলা হয় এক্সন। মানে সে এক্সপ্রেস করতে পারে সেই স্থানটা প্রোটিন তৈরির জন্য, তাই এর নাম হচ্ছে এক্সন। তো এই প্রান্তে এক্সন 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 এক্সন, এই অংশগুলো হচ্ছে এক্সন। আর যেই স্থানটা প্রোটিন তৈরির জন্য সক্রিয় কোডন ধারণ করে না, এটা আরএনএর অভ্যন্তরীণ অংশ, তবুও সে ধারণ করে না, তাকে বলা হয় ইন্ট্রন বা ইন্টারভেইনিং সিকোয়েন্স। তো এইগুলো হচ্ছে ইন্টারভেইনিং সিকোয়েন্স, ইন্ট্রন ইন্ট্রন। তাহলে যেহেতু ইন্ট্রনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে জিন বা জিনের যে প্রোটিন তৈরির যে কোডন সেটা যেহেতু নেই, তাহলে ইন্ট্রনগুলো রেখে দরকার আছে? তাহলে ইন্ট্রনগুলো কেটে বাদ দিয়ে দেই, শুধুমাত্র সক্রিয়গুলো আমাদের থাকলেই তো হলো। এই অবস্থায় কি করে কোষ? এই ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। যেহেতু ইন্ট্রনগুলোকে আমার রাইবোজোমে পাঠিয়ে কোনো দরকার নাই, কারণ এটা অযথা ঝামেলা তৈরি করবে আরো। তাই কি করা হয়? কোষ কি করে? এই ইন্ট্রন যেটা আছে, এই ইন্ট্রনগুলোকে কি করে? কেটে বাদ দিয়ে দেয়। এই ইন্ট্রনকে এই কেটে বাদ দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। আবার বলছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রি অ্যামাইনো থেকে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় সে প্রক্রিয়াকে স্প্লাইসিং বলা হয়। এবং এই স্প্লাইসিং একটা এনজাইম দ্বারা কন্ডাক্ট হয়, এবং এই এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওসোম। এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওসোম। তো স্প্লাইসিওসোমের কাজ কি? ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া এবং এক্সনগুলোকে পৃথক করে দেওয়া। তাহলে এটা যদি এরকম ভাবে হয়, দেখো ধরলাম এই ক্ষেত্রে আমরা এই যে এক্ষেত্রে আমরা এখানে এই যে ধরলাম এইটা একটা এক্সন, তারপর এইটা একটা এক্সন, তারপরে এইটা একটা এক্সন, তারপরে এইটা একটা এক্সন। কি হলো? ইন্ট্রনগুলো কেটে কেটে বাদ দিলাম আমরা, জাস্ট এক্সনগুলোকে আমরা নিলাম। এক্সনগুলো নেওয়ার পর এখানে তো ক্যাপটা আছে, 7G ক্যাপটা আছে, এবং এখানে তো হচ্ছে এ এ এ এরকম পলিএটেল আছেই। এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তাহলে ইন্ট্রনগুলোকে স্প্লাইসিং প্রক্রিয়া আমরা কেটে বাদ দিয়ে শুধুমাত্র এক্সনগুলোকে নিব, এবং সর্বশেষ যে এক্সনগুলো আছে এই এক্সনগুলোকে হচ্ছে একত্রে করে আমরা পূর্ণাঙ্গ এক্সনগুলোকে আমরা পরে যুক্ত করে, দেখো এখানে জোড়া দিয়ে আমরা একত্রে করে ফেললাম। একত্র করে একটা চূড়ান্ত কি তৈরি করা হবে? mRNA তৈরি হবে, এবং এই mRNAটা এখন রেডি নিউক্লিয়াস থেকে রাইবোসোমে গিয়ে সেখানে প্রোটিন সংশ্লেষণের জন্য। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি সংক্ষিপ্ত তাহলে বলি, পরীক্ষায় করে আনসার করব। যদি পরীক্ষায় এরকম আসে ট্রান্সক্রিপশন, তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা সাধারণত ডিএনএ বেস সিকোয়েন্স কপি করে এমআরএনএ সংশ্লেষণ করা হয়, সেই প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্টে লিখবা হচ্ছে ট্রান্সক্রিপশনের উপাদানসমূহ, ডিএনএর ছাঁচ, আরএনএ পলিমারেজ এনজাইম দ্বিতীয়, তৃতীয় হচ্ছে রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, চতুর্থ কিছু সহযোগী প্রোটিন শেষ। এরপরে ধাপসমূহ। ট্রান্সক্রিপশন 4টি ধাপে সম্পন্ন হয়। 1 নাম্বার সূচনা বা ইনিশিয়েশন। প্রত্যেকটা জিনের শুরুতে কি থাকে? প্রোমোটর নামক একটা সিকোয়েন্স থাকে। এই প্রোমোটর সিকোয়েন্সে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, ডিএনএ প্যাচ খুলে প্রতিবার 20 জোড়া করে হাইড্রোজেন বন্ড ভাঙে এবং ট্রান্সক্রিপশনের সূচনা হয়। সাধারণত প্রকৃত কোষে এই প্রোমোটরে এডিনিন থাইমিন পরপর সজ্জিত থাকে, যাকে টাটা বক্স বলে। দ্যাটস অল। ওকে। দ্বিতীয় পার্টটা হচ্ছে কি? ইলংগেশন।
বা mRNA সূত্র বৃদ্ধিকরণ। এক্ষেত্রে কি হবে, যে সূত্রকে কপি করা হবে সে সূত্রটাকে বলা হয় অ্যান্টিসেন্স সূত্র, যা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে থাকে। বিপরীত দিকে যেটা কপি করা হয় না তাকে বলা হয় সেন্স বা নন টেমপ্লেট সূত্র আমরা বলতে পারি। ঠিক আছে, এখন আরএনএ পলিমারেজ টেমপ্লেট সূত্রের বা অ্যান্টিসেন্স সূত্রের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হবে এবং নতুন নিউক্লিওটাইডগুলো হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমে যুক্ত করবে। এডিনিনের বিপরীতে ইউরাসিল, থাইমিনের বিপরীতে এডিনিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন বা গুয়ানিনের বিপরীতে সাইটোসিন যুক্ত করে নতুন mRNA সংশ্লেষণ করে থাকবে। যেই প্যাচটা ইতিমধ্যে কপি হয়ে গেছে তা পুনরায় কুণ্ডলিত হবে, সামনে আবার 20 জোড়া বেস খুলবে, এভাবে সূত্র বৃদ্ধিকরণ চলতে থাকবে। শেষ, টার্মিনেশন। ডিএনএর মধ্যেই অর্থাৎ জিনের শেষে টার্মিনেশন সাইট থাকে, যেখানে পৌঁছালে আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে পৃথক হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। আসলে জিনের শেষে অসংখ্য এডিনিন থাকে, এই এডিনিনই হচ্ছে এই টার্মিনেশন সাইট হিসেবে গণ্য করা হয়। লাস্ট হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। এক্ষেত্রে যেহেতু দুই প্রান্তই উন্মুখ থাকে, তাই প্রি এমআরএনএর 3 প্রাইম প্রান্তে হচ্ছে 50 থেকে 150টি এডিনিন যুক্ত করা হয়, যাকে পলি এ টেইল বলে, এবং এই টেইল যুক্ত করার প্রক্রিয়াকে টেইলিং বলে। এবং 5 প্রাইম প্রান্তে 60টি গুয়ানিন স্থাপন করা হয়, যাকে ক্যাপিং বলে। টেইল এবং ক্যাপ যুক্ত করা হলো। প্রি এমআরএনএর মধ্যে এক্সন ও ইন্ট্রন নামক দুইটি স্থান থাকে। এক্সন যেটা প্রোটিন সংশ্লেষণের কোডন ধারণ করে এবং ইন্ট্রন যেটা প্রোটিন সংশ্লেষণের কোড ধারণ করে না। স্প্লাইসিং প্রক্রিয়ায় ইন্ট্রনগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং স্প্লাইসিওসোম এই এনজাইমটা হচ্ছে এতে কাজ করে। সর্বশেষ এক্সনগুলোকে একত্রিত করা হয় এবং চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি করা হয়, যা নিউক্লিয়াস থেকে রাইবোসোমের উদ্দেশ্যে রানা হয়। আশা করি বুঝতে পেরেছ এবং খুব সহজেই আমরা এটা পরীক্ষায় আশা করি আনসার করতে পারবো।